আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিসিএস প্রিলি এবং প্রাইমারি পরীক্ষা থেকে শুরু করে যত প্রকার চাকরি পরীক্ষা আছে, গণিতের যে এমসিকিউর একটা পার্ট সবসময় থাকে। আর এই এমসিকিউগুলো আমরা তখনই সহজেই সমাধান করতে পারবো যখন আমাদের ভিতরে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তো আমরা তারই ধারাবাহিকতা আমরা আজকে 33তম বিসিএসের যে গণিতের প্রশ্নগুলো আছে এমসিকিউ, আমরা প্রায় 20টা এমসিকিউ এই ক্লাসে সমাধান করব। তো চলুন আমরা সেটা শুরু করি। প্রথমে 1 নম্বরটা কী দেওয়া আছে? 1 নম্বর এমসিকিউ দেওয়া আছে, কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য। তো এটা বের করার জন্য আমরা আগে ওই লঘিষ্ঠ সংখ্যাটা বের করব। লঘিষ্ঠ সংখ্যাটা কত হবে? তো লঘিষ্ঠ সংখ্যাটা বের করার জন্য আমাদের যেহেতু এখানে বলেছি লঘিষ্ঠ সংখ্যা, কোনো লঘিষ্ঠ সংখ্যা কোনটা কত? 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের প্রথম কাজ হলো 12, 18 এবং 24-এর লসাগু করা। যেহেতু লঘিষ্ঠ বলছে এই জন্য আমরা এটার 3টা লসাগু করব, 12, 18 আর হইল 24। তো এই 3টা লসাগু কত হবে? যখন আমরা দেখা মাত্র এই লসাগু বের করতে পারবো, তাও একটা আমরা টেকনিক অবলম্বন করব। কিভাবে? আমরা এখানে সবচেয়ে বড়টা নিব, সবচেয়ে বড় সংখ্যাটাই হইল 24। তো 24 দ্বারা আমরা বাকি যে 2টা থাকে, 3টা থাকে, একটা থাকে, ওগুলাদেরকে ওই বড়টাকে ভাগ করার চেষ্টা করব। তাহলে দেখি আমরা 24কে আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে 12 2 গুণা 24 নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগ করা যায়। কিন্তু 18 দ্বারা কি 24কে ভাগ করা যায়? যায় না। যদি না যায় তাহলে আমরা 24কে দ্বিগুণ করব, মানে বড় সংখ্যাটাকে আমরা কী করব? দ্বিগুণ। তাহলে 24-এর ডাবল 48, 48কে আমরা 12 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু 18 দ্বারা ভাগ করা যায় না। তো আমরা এটাকে আমরা 3 গুণ করি, 3 গুণ করলে 72 হয়। তো 72কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 6 12 72, 18 দ্বারা ভাগ করলে 4 18 72। তার মানে 72 করার ফলে আমরা এটা দ্বারা 2টা দ্বারাই ভাগ করতে পারতেছি। তো এই কাজটা আমরা খুব কম সময়ের ভিতরে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে এটা আমরা ভাবলেই করতে পারবো। এই জন্য তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারলাম কি, যেহেতু আমাদের এটা 3 গুণ 72 হইল এবং 72 দ্বারা আমরা 3টা সংখ্যা কি ভাগ করতে পারি, এক্ষেত্রে আমরা বলবো কি এই 72 হইল লসাগু। এখন 72-এর বড় আরও অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু আমরা এটা নিব না, কারণ আমাদের এখানে লঘিষ্ঠ মানে হলো ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাটা, যে সংখ্যাটা দ্বারা আমরা এগুলাকে ভাগ করতে পারি। এখন তাহলে আমাদের হাতে চলে আসলো 72। যেহেতু বলছে কি কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তাইলে আমরা এখানে এখন লঘিষ্ঠ সংখ্যাটা বের করব। 2 যোগ করার ফলে এগুলা দ্বারা বিভাজ্য হয়, তার মানে 2 যোগ করার পরে এই সংখ্যাটা হবে। তাহলে কত? সেই সংখ্যাটা হবে কত? এটা থেকে 2 কম। আমাদের যে লসাগুটা বেরিয়েছে এটা থেকে 2 কত? কম। যদি আমরা এটার সাথে 2 যোগ করি তাহলে 72 হবে, আর যেই সংখ্যাটা 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য হবে। তো আমি আশা করি ক্লিয়ার। এটা যেহেতু 2 যোগ করতে বলছে, আমরা কী করবো? এটা থেকে যে ফলটা আসবে এটা থেকে আগে আমরা 2 বিয়োগ করব। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরে দেওয়া আছে কত? ক নম্বরে দেওয়া আছে 91, খ নম্বরে দেওয়া আছে 87, ক নম্বরে দেওয়া আছে 89, খ নম্বরে দেওয়া আছে 70, গ নম্বরে দেওয়া আছে 170, গ নম্বরে দেওয়া আছে 142, অর্থাৎ 70। খ নম্বরটা সঠিক উত্তর। এরপরে আমরা আসি দ্বিতীয়টায়। 2 নম্বর প্রশ্নটা আছে কি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? ক নম্বরে দেওয়া আছে 91, খ নম্বরে দেওয়া আছে 87, গ নম্বরে দেওয়া আছে 63, আর হইল ঘ নম্বরে দেওয়া আছে 59। তাহলে আমাদের মৌলিক সংখ্যা বের করতে হবে। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে আসলে ভাঙা যায় না, আর ভাঙলে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়াও যায় না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 91, এটাকে আমরা কি ভাঙতে পারি কি না 91-কে। আর এটা ভাগ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব। মৌলিক সংখ্যাগুলো কি কি? আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হইল 2, তারপরে 3, 5, তারপরে হইল 7, তারপরে 11, 13। ঠিক আছে? তো 13 দ্বারা ভাগ করলে 91-কে ভাগ করা যায়। এরপরে আসে আমরা 87-কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা এটাকে কত দ্বারা ভাগ করতে পারি? 3 দ্বারা ভাগ করা যায়।
হ্যাঁ, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। কারণ কি 3 3 3 3 দুগুণে 6 আর হলো 3 নং 27, তাহলে 29 দ্বারা ভাগ করা যায়। এটা হবে না। 63, 63কে 21 দ্বারা ভাগ করা যায়। 3 21 কত 63। এরপরে আসি আমরা 59, 59 অর্থাৎ 60 থেকে 1 কম। 59কে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে কি 59টা মৌলিক সংখ্যা। আরও কিছু টেকনিক আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এরপরে আসি 3 নম্বরটা। এরপরে বলছে কি একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট। তাহলে 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট। তাহলে এটা কত হবে? মানে এটা থেকে যত বড় এটা থেকে তত ছোট, তাহলে এটা থেকে এটা বিয়োগ করি, বিয়োগ করলে আসে কত 80। তাহলে 80-এর অর্ধেক, এটাকে অর্ধেক করলে হয় কত 40। তাহলে কি এই সংখ্যাটা এটা থেকে 40 বড় হবে, আর এটা থেকে এটা 40 ছোট হবে, এটুকুই। তাহলে এটা থেকে এটা 40 বড় হলে কত হয় 341। তাহলে দেখেন তো 341 এটা থেকে 40 বড়, আবার এটা থেকে 40 ছোট। তার মানে আমাদের নির্ণয় সংখ্যাটি হবে কত 341। তাহলে কীভাবে করতে হবে যে এত থেকে যত বড় এটা থেকে তত ছোট, যদি যত বড় তত ছোট হয় আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, দিয়ে এটাকে অর্ধেক করব। অর্ধেক করে যে কোনো একটার সাথে বড়টার সাথে বিয়োগ করব, ছোটোটার সাথে যোগ করব, এইটুকুই। আচ্ছা, এরপর একটা অঙ্ক দেওয়া আছে কাজ সংক্রান্ত। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক ও খ করতে পারে, ক ও খ একত্রে করতে পারে 12 দিনে। 12 দিনে। আর ক একা করে 20 দিনে। ক একা করে 20 দিনে। তাহলে এখন যদি কি করতে বলছে, খ একা কাজটি কত দিন লাগবে, ক্ষয়ের একা কাজটি করতে কত দিন লাগবে একটু লক্ষ্য করেন। ক আর খ দুইজন মিলে করে 12 দিনে, তার মানে একজন যদি ধরি তাহলে একজনের ডাবল লাগবে 24 দিন, কিন্তু সে জায়গায় লাগতেছে কত 20 দিন। তার মানে কয়ের অ্যাবিলিটি বেশি, তাহলে ক্ষয়ের অ্যাবিলিটি যেহেতু কম তাহলে অবশ্যই 20-এর বেশি দিন লাগবে। তাহলে কিভাবে এটা বের করব? শর্টকাট, যে যখন এভাবে দেওয়া থাকে কাজ সংক্রান্ত, আমরা এই দুইটাকে প্রথমে এভাবে, এটাকে সাপোজ আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে আমাদের জিনিসটা হবে কি এ গুণন বি, এ আর বি গুণ করবো, আর হলো বড়টা হলো বি মাইনাস এ, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা আমরা বাদ দিব। যাই হোক, মোটামুটি কথা আমরা দুইটাকে গুণ করব আর এই দুইটা বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে ভাগ করব, এটা আর কি। তাহলে কি আসে যদি আমরা এটা উত্তরটা করি, 12 আর হলো 20, 240, 240কে 12 থেকে 20 থেকে 12 বাদ দিলে 8, ভাগ করলে হয় 30। অর্থাৎ আমাদের এই কাজটা যদি কি ক্ষয় একা করে তাহলে তার লাগবে 30 দিন। তা আশা করি এটা খুব সহজে বুঝতে পারছেন, শর্টকাটটা মনে রাখলে খুব সহজে বুঝতে পারবেন, এবং বিস্তারিত আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এরপরটা আসি আমরা এরপরটা দেওয়া আছে ফাংশন অফ এক্স, ফাংশন জাতীয় ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস হলো 9, এটুকু দেওয়া আছে। কে এর কোন মানের জন্য বলছে, কে এর কোন মানের জন্য ফাংশন অফ 3 ইকুয়াল টু 0 হবে, এটা বলছে। তাহলে কে এর মান বের করতে সোজা কথা, যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9, তা বলছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 3 0। তাহলে আমাদের মূল কাজ হলো প্রথমে এখানে কি এফ অফ 3 বসানো। তাহলে এখানে এক্স হলো, এক্সের জায়গায় কত বসেছি 3, তাহলে যদি 3 বসে এখানে 3-এর উপর কিউব দিলে 27, যোগ এখানে 3 বসালে 3 3-এ 9কে মাইনাস হলো 6 গুণন 3, তাহলে 3 6 18 মাইনাস হলো 9, তাহলে সব মিলে আমরা পাইতেছি 27, 18 আর 9 হলো 27, 18 আর 9 27, 27 থেকে 27 যদি বাদ দেয় তাহলে 9k
তাহলে এটা এটা পাইছি এফ অফ থ্রি, কিন্তু আমাদেরকে বলছে কি এফ অফ থ্রি সমান সমান কত 0 হবে, কিন্তু এফ অফ থ্রি আসছে কত 9k, তাহলে কি 9k ইকুয়াল টু 0, তাহলে কে এর মান কত আসলো 0 হবে। তো আমি আশা করি যে এটা খুব সহজেই বুঝতে পারছেন কীভাবে আমাদের মূল প্ল্যানটা হলে আমাদের এক্স একটা ফাংশন দেওয়া আছে, এখানে একটা কে ধ্রুবক পদ দেওয়া আছে বা ধ্রুবক দেওয়া আছে, বলছে কে এর কোন মানের জন্য এফ অফ থ্রি সমান 0, তাহলে এফ অফ থ্রিটাকে বের করে নিই, দেখি কি আসে। এফ অফ থ্রি অর্থাৎ এখানে এক্স যেখানে ছিল এখানে 3 বসাইছি, এখানে এক্সের জায়গায় 3, তাহলে 3-এর উপর দিলে এখানে কত হয় 27 হয়, কত হয় 27, অর্থাৎ বাংলা ইংরেজি একত্র করা যাবে না 27। 3-এর উপরে তাহলে কত কিউব দিলে 27 প্লাসের প্লাস, এখানে 3-এর উপরে স্কোয়ার দিলে 3 3-এ 9, 9কে সাথে গুণ করলে 9কে 3 6, এখানে 3 6 কত 18, আর 9-এর 9, তাহলে এখানে 18 আর হইল 9 27, তাহলে এখানে প্লাস 27 এখানে মাইনাস 27, বাদ দিলে থাকে 9k, তাহলে এইটা তো ফাংশন অফ থ্রি সমান সমান 0 হবে বলছে, তাহলে 0 হইতে কি এটা সমান সমান 0 হবে, তাহলে কি 9k ইকুয়াল টু 0, তাহলে কে এর মান 0। তো আমি আশা করছি এটা সহজে বুঝতে পারেন, যেটা দেওয়া আছে উত্তর কত নম্বরে, আচ্ছা ঘ নম্বর উত্তরটাই আছে 0। এরপরেরগুলো আসি আমরা, এরপরে 7 নম্বরে দেওয়া আছে লগ এ বেজ এম বাই এন সমান সমান কত, তাহলে এটা দেওয়া আছে। এখন এখানে এইটা মানে কি, এটাকে যদি আমরা একটু ভাঙি, লগারিদমের বেলা আমাদের মনে রাখতে হবে সূচকের বিপরীতে আমরা ভাঙবো, এখানে যেহেতু ভাগাকারে আছে তাহলে আমরা এই দুইটাকে বিয়োগ করব, যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমাদের হাতে আসবে লগ এ বাই এম মাইনাস লগ এ বেস এন, এরকম আসবে। আর এটা দেওয়া আছে কত নম্বরে, ক নম্বরে এটা দেওয়া আছে, তাহলে প্রথমটা এইটা দেওয়া আছে। এখন এটা কীভাবে হইলো, যখন ভাগাকারে থাকে তখন হবে বিয়োগ, যদি এটা এরকম থাকতো লগ এ বেস এম ইন্টু এন গুণাকারে, তাহলে আমরা করতাম কি লগ এ বেজের সাথে নিতাম এন যোগ করতাম, তখন আমরা যোগ করতাম লগ এ বেজ নিতাম এন, এরকম হইতো। তাহলে ভাগাকারে থাকলে হবে বিয়োগ আর গুণাকারে থাকলে হবে যোগ, আর এটা প্রথম ক নম্বরে আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরেরটা আসি আমরা, 13 নম্বর 8 নম্বরটা আছে 13 সমস্ত 3-এর 4, 13 সমস্ত 3-এর 4% সমান সমান কত। তো এটা একেবারে সিম্পললি, এটা আমরা করার জন্য আমাদের এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আগে অপকৃত ভগ্নাংশে নিয়ে নিব। তাহলে অপকৃত ভগ্নাংশে যাওয়ার যে সিস্টেমটা এভাবে সমস্ত আকারে থাকলে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ একটি অপকৃত ভগ্নাংশ। আমরা প্রথমে এটাকে অপকৃত ভগ্নাংশে নেব, তার জন্য এটার সাথে গুণ উপরেটার সাথে আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা 13 দ্বারা 4কে গুণ করি, 4 13 52, 52-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পাইতেছি 55, আর নিচে যা আছে তাই থাকবে। এরপরে এসে আমরা পার্সেন্ট যেহেতু দেওয়া আছে, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হলো 1/100, এটা সবসময় মাথায় রাখবো, পার্সেন্ট মানে হলো 1/100। তাহলে কাটাকাটি করি, 5 দ্বারা করলে 5 11 55, 5 20 100, 4 20 হইলো, তাহলে নিচে হইতেছে 80, আর 11-কে 11, এটাকে আর ভাগ করা যায় না। এখন এখানে উত্তর দেখতে হবে কি আছে, হ্যাঁ প্রথমটাই ক নম্বরটাই আছে 11/80, ক নম্বরটাই সঠিক উত্তর দেওয়া আছে। তো আমি আশা করি যে এটাও সহজেই বুঝতে পারছেন। যদি অপকৃত ভগ্নাংশ থাকে প্রথমে আমাদেরকে মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে অপকৃত ভগ্নাংশ নিব, আর পার্সেন্ট মানে কি 1/100, এরপরে কাটাকাটি করে গুণ করলেই হয়ে যাবে। এরপরেরটা আমরা আসি, এরপরে কি আছে 9 3 9 4, 3 9 4, এরপরে বলছে কি কোন হলে চতুর্থ সমানুপাতিক কত, তিনটা দেওয়া আছে, তার মানে 4 নম্বরটা কত হবে। সমানুপাত যদি আমরা চিন্তা করি অনুপাতে, তো অনুপাতের বেলা আমরা যে জিনিসটা জানি 1 ম অনুপাত দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় অনুপাত হইল চতুর্থ। যখন আমাদের 4টা সমানুপাতে 4টা থাকে তখন প্রথমটা অনুপাত দ্বিতীয়, তৃতীয় অনুপাত চতুর্থ। তো অনুপাতের এখানে এটা দেওয়া নেই, সাপোজ এটা এক্স ধরলাম আমরা, তাহলে 4টা, তাহলে প্রথমটা এখানে বসাই, প্রথমটা 3, দ্বিতীয়টা 9, তৃতীয়টা 4, চতুর্থটা এক্স। তাহলে অনুপাতের প্রথম রাশি হলো উপরে, দ্বিতীয় রাশি নিচে।
প্রথম রাশি উপরে দ্বিতীয় রাশি নিচে 3 আর x গুণ করলে কোনায় কোনায় গুণ আর গুণন আর কি কোনায় কোনায় গুণ করলে 3 আর x গুণ করলে কত 3x ইকুয়াল টু 4 নং 36। তাহলে এটা আছে গুণ আকারে বেশি ভাগ করি, ভাগ করলে তো হইলো কত, এটাকে 3 দ্বারা ভাগ করলে 9, 4 নং 3 3 12 36, তাহলে 12। সঠিক উত্তর কত 12। এটা কত নম্বর 12 দেওয়া আছে? আচ্ছা এই নাম্বারটা, এই নাম্বারটাই 12 দেওয়া আছে, মানে প্রথমটা আর কি, এই নাম্বারটাই 12 দেওয়া আছে। তাহলে আমি আশা করি যে এটাও বুঝতে পারছেন, যদি এখানে মাঝখান থেকে একটা না থাকতো আমরা এটাকে x ধরতাম, সেক্ষেত্রে আমাদের এখানে এক্সট্রা বসতো। যদি আমাদের তৃতীয়টা দেওয়া না থাকে চতুর্থটা থাকতো, তাহলে আমরা এখানে x বসাইতাম, এখানে চতুর্থ সংখ্যাটা বসাইতাম, তারপরে নিয়ম আকারে এইভাবে আমরা সমাধান করে নেব। আর এটা করতে আমাদের সর্বোচ্চ টাইম লাগবে 10 সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। এরপরেরটা আসি আমরা। আচ্ছা 10 নম্বরটা কি আছে? 10 নম্বরটা আছে a + 1/a = 3। তাহলে বের করতে বলছে a³ + 1/a³ এর মান। তো এটার মান বের করা একেবারেই সিম্পল, তবে আমাকে একটা সূত্র মনে রাখতে হবে। a³ আর এটা যদি আমরা b ধরি, যেমন শুধু এটাকে যদি a ধরি, এটাকে আর 1/a কে যদি কি b ধরি, তাহলে a³ আর হলো b এর উপরে কিউব, a³ + b³ আমরা অনুসিদ্ধান্ত একটা আছে এই নিয়মে আর কি, এটা মনে রাখলেও কি সেটা a + 1/, অর্থাৎ a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হইল a + b। এইটা a³ + b³ অনুসিদ্ধান্ত আমি এখানে লিখে দিই, a³ + b³ ইকুয়াল টু a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হইল a + b। এইটা তো এই অনুসিদ্ধান্তটা জানা থাকলে আমাদের এটা সিম্পলি বের করতে, মান বের করতে সর্বোচ্চ লাগবে 5 সেকেন্ড। তাহলে কীভাবে, এখানে আমরা এটার উপরে কিউব দিই, 3 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটা দেয়, এটার মান কত 3, তাহলে 3 3 9, 3 নং 27 থেকে 3 3 9, তাই দেখুন 18 হয়। কত হয়? এটার উত্তর 18। দিকে দেওয়া আছে কত নম্বর? 18টা 10 নম্বর। আচ্ছা 18 খ নম্বরে দেওয়া আছে 18, সঠিক উত্তর খ। হ্যাঁ খ নম্বরটাই 18, ক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর 18। এরপরে আমরা আসি 11 নম্বরটা। 11 নম্বর a + b = 7, তাহলে a² b² 25 কী দেওয়া আছে? a + b = দেওয়া আছে 7 আর দেওয়া আছে a² + b² = 25, এটা দেওয়া আছে। তাহলে a b এর মান বের করতে বলছে, a b এর মান বের করতে হবে। তাহলে a b এর মান কি? a b এর সূত্র যদি আমরা a² + b² সূত্র বসে, a² + b² ইকুয়াল টু হইল a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হইলো সূত্র। a² + b² কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা হলো প্লাসের আর একটা হলো মাইনাসের। যখন আমরা এখানে মাইনাস দিব, এখানে প্লাস দিব, অর্থাৎ a - b হোল স্কোয়ার প্লাস 2ab হবে। আর যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা প্লাসেরটি বসালাম। তাহলে এটুকুর মান দেওয়া আছে 25, এটুকুর মান দেওয়া আছে 7, 7-এর উপরে স্কোয়ার দিলে 49 মাইনাস 2ab, 2ab পাশে নিয়ে আসি প্লাস হবে, আর এটা 49 মাইনাস 25, তাহলে 2ab ইকুয়াল টু হবে 24। তাহলে ab এর মান হবে 12, 24-এর অর্ধেক 12, কারণ এই পাশে গুণ আছে 2, এই পাশে ভাগ করলে হবে 12। সঠিক উত্তর দেওয়া আছে ক নাম্বার। হ্যাঁ ক নাম্বারটা হইল সঠিক উত্তর 12। তো আমি আশা করি এই বীজগণিত জাতীয় সংক্রান্ত সমস্যাগুলো জানার জন্য আমাদের যে বেসিক সূত্রগুলো আছে, অবশ্যই বেসিক সূত্রগুলো জানতে হবে। এবং আমি আগেও বলছি, বেসিক নলেজ যার যত ভালো, সে এই যে গণিতের যে সমস্যাগুলো আছে খুব সহজেই সে সলভ করতে পারবে। এরপরে আমরা আসি, আরও কিছু সমস্যা আছে, একটা একটা করে প্রত্যেকটাই করার চেষ্টা করব। প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে এইভাবে ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে রাখবেন প্রত্যেকটা ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য। এরপরেরটা আমরা আসি 12 নম্বর, দেওয়া আছে নিচে কোনটির বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। বৃত্তের সমীকরণ হবে x² + y² = z², মানে আমরা তিনটার উপরে বর্গ করতে পারতে হবে, এরকম একটা ফরম্যাট দেওয়া থাকবে। তাহলে আমি এখানে সবগুলোকে লিখা দেখাই। ক নম্বরে বা এই নম্বরে যেটা দেওয়া আছে ax² +
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 প্লাস সি, এইটা দেওয়া আছে শুধু। তো এটা হলো দ্বিঘাত সমীকরণের একটা ফর্মেট আর কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হবে না। খ নাম্বার, কারণ অবশ্যই বৃত্তের সমীকরণে দুইটা পক্ষ থাকবে, এটা মাথায় রাখতে হবে। এটাতে যদি একটা পক্ষ, এটা হবে না। খ নম্বরটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স, এটা হবে না, কারণ আমাদের এক্স এবং ওয়াই দুইটা চলকের উপরে স্কোয়ার থাকা লাগবে, দুইটা চলক দ্বিঘাত হতে হবে। এরপরে সি নাম্বারটা আছে সি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। সি নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এরপরে ডি নাম্বারটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 7। তাহলে এটাও যেহেতু এটা সঠিক উত্তর হবে। কেন হবে? এটা এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার থাকলে এক্সের উপরে স্কোয়ার নাই, তার মানে এটাও কাটা, এখানে এক্সের উপরে স্কোয়ার নাই, এটাকে আমরা কাটা দিব। আর প্রথমটা যেহেতু দুইটা পক্ষ নাই এবং চলক আছে একটা, এটা হবে না, এইটা হবে। কেন এটা হবে? যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে আমাদের এটার সাথে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সাথে এটা মিললো, তার মানে সঠিক উত্তর হবে এটা। এখানে বৃত্তের সমীকরণ এটা সঠিক উত্তর দেওয়া আছে ঘ নাম্বার। এর পরেরটা আমরা আসি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা বড়, দৈর্ঘ্যটা যদি এক্স ধরি, দৈর্ঘ্য হইল এক্স ধরলাম, আর প্রস্থ তাহলে কি হবে? প্রস্থের মইসা নেই, তাহলে দৈর্ঘ্য এখানে করি, দৈর্ঘ্য হইল এক্স, তাহলে প্রস্থ যেহেতু অর্ধেক, তাহলে x/2, x/2ই হবে স্বাভাবিকলি। কারণ কি আমাদের এখানে প্রস্থটা ছোট বলছে, দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, অথবা এইভাবেও লিখতে পারি। সাপোজ আমরা ধরলাম প্রস্থটা ছোট এক্স, প্রস্থটা হইলো এক্স, তাহলে দৈর্ঘ্যটা 2x, এটাও করতে পারি। হয় দৈর্ঘ্য এক্স, এখন কি বের করতে বলছে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 1250, ক্ষেত্রফল 1250 বর্গ মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 1250 বর্গ মিটার। তাইলে বলছে দৈর্ঘ্য কত? তাইলে চাইলে আমরা দৈর্ঘ্য এক্স ধরতে পারি, যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এক্স গুণন x/2 ইকুয়াল টু 1250। কেন হইলো 1250? আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা বসাতে হবে। এক্স আর এক্স যদি গুণ করি হয় এক্স স্কোয়ার, আর এটা আছে ভাগাকারেই বসে গিয়া গুণ হবে, তো গুণ হইলে কত হয়? 2500 হয়। 1250-এর ডাবল কত? 2500। তাহলে এখন এটাকে যদি রুট করি তাহলে কত হয়? 25-এর 5-এর বর্গ কত? 25, আর 2টা শূন্যের জন্য একটা শূন্য বর্গমূল করলে, তার মানে এই যে 2500 আছে না, এটা 50-এর বর্গমূল, 50-এর বর্গমূল। তাহলে এক্সের মান হলে কত? 50, মানে দৈর্ঘ্য হইল 50। এখানে 50 কত নম্বরটা দেওয়া আছে? 13 ঘ নম্বরটা। সঠিক উত্তর হইল কি? ঘ নম্বরটা 50 দেওয়া আছে। তা আমি আশা করি এটা খুব সহজেই বুঝতে পারছেন। এরপরেরটা কি দেওয়া আছে? দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমীকোণ। যদি আমরা এইভাবে একটা চতুর্ভুজ আঁকি, এখন আমাকে বললো এইটা আর এটা, এই দুইটা সন্নিহিত, এই দুইটার সমষ্টি হইল 2 সমকোণ, বা এরকম করে বললো যে এখানে দুইটা, এটা আর এটা মিলে হইলো 2 সমকোণ। তো 2 সমকোণ মানে হইলো 180 ডিগ্রি, যেটাকে আমরা সম্পূরক কোণ বলি। 180 ডিগ্রিকে বলবো কি? সম্পূরক কোণ। আর যদি 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলবো আমরা পূরক কোণ। তাহলে সন্নিহিত একটার সাথে একটা লেগে থাকলে এটাকে আমরা সন্নিহিত বলি। যেহেতু এই দুইটা যোগ করলে কি হয়? 180 বা 2 সমকোণ, এটাকে বলবো আমরা সম্পূরক কোণ। কী কোণ বলবো? সম্পূরক কোণ। এখানে সঠিক উত্তর দেওয়া আছে সম্পূরক কোণ ঘ নাম্বার। ঠিক আছে, দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্ত প্রযোজ্য? অর্থাৎ দুইটা ত্রিভুজ সর্বসম কখন হয়? যখন দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান দেওয়া থাকে। দুইটা ত্রিভুজের দুইটারই দুইটা বাহু একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু, অথবা 3টা বাহুই। কিন্তু যদি কোনো বাহু দেওয়া না থাকে, শুধু কোণ দেওয়া থাকে, যে 3টা কোণ, শুধু কোণ সমান, দুইটারই 3টা কোণ সমান, সেক্ষেত্রে এটা হবে না।
কী বলছেন কোন শর্তটি যথেষ্ট নয়, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো খ নম্বরে একাধিক একটির তিনটি কোণ অপরটির তিন কোণের সমান। অর্থাৎ যদি কোনো বাহু না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটাকে প্রযোজ্য বলবো না, শুধু কোণ দেওয়া থাকলে হবে না, অন্ততপক্ষে একটি বাহু হলেও দেওয়া থাকতে হবে, সেক্ষেত্রে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। এরপরে আসি আমরা বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়। বৃত্তের যদি আমরা চিন্তা করি বৃত্ত নিয়ে, বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র সে করে যদি কোনো জ্যা অতিক্রম করে এটাকে আমরা বলি ব্যাস, এটাকে বলি কি ব্যাস। আর যদি অর্ধেক হয় তাহলে বলি ব্যাসার্ধ, ঠিক আছে। আর বৃত্তের এই যে ব্যাস থেকে যত ছোট রেখা আছে এগুলোকে বলা হয় জ্যা, এগুলোকে বলা হয় যে। তো আশা করি বৃত্তের কেন্দ্র ছেদ করে যে জ্যাটা অতিক্রম করে ওইটাকে বলা হয় ব্যাস, এটাকে বলা হয় কি ব্যাস। এখানে সঠিক উত্তর দেওয়া আছে ক নম্বরটা এস। এরপরে 18 কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। সমকোণী ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে বাহুগুলোর অনুপাত। একেবারে সিম্পলি বাহুগুলোর অনুপাত হবে 3, 4, 5 যাই দেওয়া থাকুক, যদি বাহুগুলোর অনুপাত 3, 4, 5 এরকম হয় তাহলে কি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। একেবারে সিম্পলি আমরা বুঝবো। তাহলে আমাদের ক নম্বরে দেওয়া আছে কত 6, 5, 4, 6, 5, 4, তার মানে 4, 5, 6 হবে না, 3, 4, 5 হতে হবে, এটা বাদ। ক নম্বরটা কাটা। খ নম্বরটা দেওয়া আছে 3, 4, 5, হ্যাঁ এক্স্যাক্টলি খ নম্বরটা এটাই দেওয়া আছে, ক নম্বরটা তাহলে সঠিক উত্তর। এরপরে ঘ নম্বরে কী দেওয়া আছে, ঘ নম্বর দেওয়া আছে 12, 8, 4 অর্থাৎ এটা দেওয়া আছে 2, 3, 6 এটা হবে না। এরপরে দেওয়া আছে 3, 4, 6 তাও হবে না। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে 3, 4, 5 যদি এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে, আচ্ছা এটা অঙ্কের মতো একটু আমরা করে দেখাই। তারপর একটা কি বলছে আমাদেরকে 18 নম্বরটা একটা মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটা স্থানে একটা মিনার এটা হলো পাদদেশ, এখান থেকে 20 মিটার দূরে যে কোনো একটা স্থানে 20 মিটার দূরে একটা স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ, তাহলে শীর্ষ হইলো এইটা আর এটার উন্নতি কোণ হলো এখানে, এটা হলো 30 ডিগ্রি দেওয়া আছে। বলছে মিনারের উচ্চতা কত, এটা একেবারে বললি এটা জানার জন্য আমাদের ত্রিকোণমিতির বেসিক জানা থাকতে হবে। যদি আমরা ত্রিকোণমিতির বেসিক জানতে পারি তাহলে এটা সহজেই করতে পারবো। বলছে কি এটা একটা মিনার আর এটার পাদবিন্দু, এটা থেকে 20 মিটার দূরে কোনো একটা স্থানে ওই মিনারের শীর্ষের উন্নতিকোণ সবসময় এখানে ভূমির সাথে হয় কোনো শীর্ষবিন্দুর, তাহলে এটা উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে এটা বের করবো, সাপোজ এটা ধরে নিলাম আমরা এক্স। এখন এখানে কীভাবে বের করবো, এটা থিটা কোণ হলে এটা হবে লম্ব আর এটা হইল ভূমি, এটা লম্ব আর এটা ভূমি। সেক্ষেত্রে আমরা tan থিটার অনুপাত ব্যবহার করব, কারণ কি tan থিটা মানে হলো কি লম্ব ভাগ ভূমি, tan থিটা মানে কি লম্ব ভাগ ভূমি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে tan কত 30 ডিগ্রি, থিটার মান হলো 30 ডিগ্রি আর লম্ব দেওয়া আছে আমাদের এক্স আর ভূমি দেওয়া আছে 20, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3 আর এখানে দেওয়া আছে এক্স আর হলো কত 20, তাহলে কোনায় কোনায় যদি গুণ করি x√3/20 তাহলে এক্সের মান আসতেছে 20/√3। আচ্ছা এখানে সঠিক উত্তর দেওয়া আছে 20/√3, হ্যাঁ 20/√3 ঘ নম্বর উত্তর সঠিক, এটা ঘ নম্বরের উত্তরটা সঠিক যে 20/√3। তাহলে এটা জানার জন্য আমাদের ত্রিকোণমিতির বেসিকগুলো জানা লাগবে, এই অনুপাতগুলো। তবে আশা করি যে এটাও বুঝতে পারছেন। এরপরেরটা আমরা দেখি 19 নম্বর 3x² + 2x², 3x² + 2x², 3x³ + 2x² -21x -20 এই রাশিটার একটা উৎপাদক বের করব। একেবারে সিম্পলি উৎপাদক বের করার জন্য আমাদের 4টা উত্তর দেওয়া আছে। আমরা আগে উত্তরগুলো লিখি এখানে। ক নাম্বার উত্তরটা দেওয়া আছে x + 2, খ নাম্বার উত্তরটা দেওয়া আছে x - 2, তারপর গ নাম্বার x + 1, খ
ক নম্বর দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আর ঘ নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান। এগুলো এখান থেকে কোনটা হবে? এখান থেকে কোনটা হবে? যেহেতু এখানে একাধিক দেওয়া আছে, যখন 4টার থেকে একটা হবে, তো একটা হওয়ার জন্য আমরা এখানে চিন্তা করবো, এটাকে জাস্ট এইভাবে চিন্তা করবো, অর্থাৎ এক্স প্লাস ওয়ান যদি ধরি, এক্স প্লাস ওয়ান ঘ নম্বরটা, বা আমরা যে কোনো একটা ধরলাম, যে কোনো একটা, বা এক্স প্লাস টু ধরলাম, এক্স প্লাস টু ইকুয়াল টু 0 ধরবো, তাহলে এক্সের মান কত হয়? -2। এখন এটাকে -2 বসাবো, যদি -2 বসালে 0 আসে, এটাতে -2 বসানোর পরে যদি এটার উত্তর 0 আসে, তাহলে আমরা এটাকে কি বলবো? যে এটা একটা উৎপাদক। আর যদি 0 না আসে, তাহলে এটা বসাবো, এক্স -2 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান কত? -2 বসে গেলে +2, এক্সের মান 2 বসাবো। 2 বসানোর পরে যদি 0 আসে, তাহলে এটা উৎপাদক। যদি এটাও না হয়, তাহলে এটা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, তার মানে এক্সের মান কত? -1। তাহলে এক্সের মান -1 বসাবো, যদি 0 আসে, তাহলে উত্তর হবে এক্স প্লাস 1। তাহলে আমরা এখানে দেখি কোনটা আসে। 3 গুণন 1 যদি বসাই, -1 যদি বসাই, -1 উপরে কিউব প্লাস হইল 2 × -1 উপরে স্কোয়ার মাইনাস 21 গুণন -1 মাইনাস হলো 20। তাহলে -1 উপরে কিউব আছে, আর মাইনাস চিহ্নের উপরে যখন পাওয়ারটা বিজোড় হয়, মাইনাসটা মাইনাসই থাকে, আর যদি পাওয়ারটা জোর হয়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। কীভাবে হয় এটা দেখাবো। -1 উপরে কিউব মানে বিজোড়, তাহলে এটা মাইনাসটা মাইনাস থাকবে, তাহলে এখানে আছে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1-এর উপরে কিউব দিলে 1ই হয়, তো 1 আর 3 গুণ করলে -3। এটা আছে প্লাস, এখন এটা আছে মাইনাস, এটার উপরে পাওয়ার আছে জোর, মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে মাইনাসটা অটোমেটিকলি প্লাস হয়ে যায়, ঠিক আছে, জোড়ায় গুণ হয়, সেক্ষেত্রে এটা প্লাস হয়ে গেল, তার মানে এটা প্লাসে প্লাসে প্লাসই থাকবে। 2, 1-এর উপরে 2 দিলে 1ই হয়, 1 আর 2 গুণ করলে 2, মাইনাসে মাইনাসে প্লাস, 21 আর 1-এ গুণ করলে 21 মাইনাস 20। এখন আমরা হিসাব করি, তাহলে মাইনাস হইলো কত? 20 আর হইলো, আচ্ছা প্লাস 20 আর 2-এ 21 আর 2-এ 23, মাইনাস হইলো কত? 23, 20 আর 3-এ 23, তাহলে 0 হয়। তো কোনটা বসানোতে 0 হইলো? -1। কোনটা? এই যে এটা, তার মানে এটা হইলো কি উৎপাদক। সঠিক উত্তর কি? ঘ নাম্বার। এভাবে বসে চেক করে নেব আমরা। এরপরে আসি লাস্ট 20 নম্বরটা। 20 নম্বরটা যেটা হবে এক্স গ্রেটার দেন ওয়াই, তারপর হইল জেডটা 0 থেকে ছোটো, তার মানে জেডের মান ঋণাত্মক। 0 থেকে ছোটো হইলে এর মান কী হবে? ঋণাত্মক হবে। তো বলছে কোনটা সঠিক? ক নাম্বারটা আগে আমরা লেখা নেই। ক নাম্বারটা এক্স জেড আর হইল ওয়াই জেড। ক নাম্বারে দেওয়া আছে জেড বাই এক্স গ্রেটার দেন জেড বাই ওয়াই, তারপরে ঘ নাম্বার দেওয়া আছে এক্স বাই জেড, তারপরে হলো ওয়াই বাই জেড, তারপরে ঘ নাম্বার দেওয়া আছে যে এক্স বাই জেড লেস দেন ওয়াই বাই জেড। এখন এই চারটার ভিতরে এই শর্ত সাপেক্ষে কোনটা সঠিক, মানে অসমতার এগুলো জানার জন্য আমাদের কিছু টেকনিক জানতে হবে, যেটা হলো কি অসমতার দিকটা কখন পরিবর্তন হয়। অসমতার দিকটা কয়েকটা জায়গায় পরিবর্তন হয়, তার ভিতরে একটা হলো অসমতাটাকে যখন আমরা মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করি তখন অসমতা পরিবর্তন হয়, এবং যখন আমরা উল্টে দিই তখন অসমতার দিক পরিবর্তন করে। এখন আমরা দেখব যে এখানে অসমতা কখন দিক পরিবর্তন করতে পারে। যখন আমরা দেখব যে মাইনাস দ্বারা গুণ হয়েছে, জেডের মান হলো কি 0 থেকে ছোটো, অর্থাৎ জেডের মান অবভিয়াসলি ঋণাত্মক। 0 থেকে যেহেতু জেডের মান ছোটো, জেডের মানটা কি অবভিয়াসলি ঋণাত্মক হবে। 0 থেকে ছোটো হওয়া মানে ঋণাত্মক। তাহলে মাইনাস দ্বারা যখন এটার সাথে গুণ করছি আমরা দেখলাম যে অসমতা কি যেদিকেটা ওই দিকেই আছে, তাহলে এটাকে ক্রস, কারণ মাইনাস দ্বারা গুণ করলে অসমতা দিক পরিবর্তন করে। তাহলে এটার বিপরীতটা আছে কোথায়? এটা, এই যে এটা দিক পরিবর্তন করছে, তার মানে এটা সঠিক উত্তর, আর দেখার দরকার নেই। তারপরও দেখব যে কি এই যে এখানে ভাগ করছি, মাইনাস দ্বারা ভাগ করলে কিন্তু অসমতার দিক পরিবর্তন করে, এটা করে নাই। কিন্তু এটা ভাগ করি না, এটা উপরে গুণ করছি 1/, আগেরটা বিপরীত করার কারণে কিন্তু অসমতা অলরেডি এইদিকে চলে আসার কথা, ঠিক আছে। এখন কি হবে এটা যদি দেখি, যখন আমরা এই যে এক্স
ওয়াই আছে, এটাকে যখন উল্টাবো তাহলে 1/x হলে অসমতা এদিকে হয়ে যাব 1/y। এরপর আবার যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে তো আবার অসমতা কি এদিকে আসার কথা না, উল্টানোর কথা, তাহলে এটা হবে না, অর্থাৎ এটা হলো সঠিক উত্তর। আমি আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। এভাবে আমরা ধারাবাহিকভাবে চাকরি পরীক্ষার্থীদের জন্য বিসিএস প্রস্তুতি যারা বিসিএস অংশগ্রহণ করেন তাদের জন্য আমরা আছি আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।